ব্রাজিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বকাপের সবচেয়ে সফল দল। কিন্তু 24 বছর, অনেক বছর তো হয়ে গেল, ফুটবল ইতিহাসের সবচেয়ে আইকনিক ন্যাশনাল টিমটা আর বিশ্বকাপ জিততে পারেনি। বিশ্বকাপ জেতার কথা বাদ দিন, পাগলও যদি ফুটবল দেখতে বসতো, ব্রাজিলের যোগবনীত অর্থাৎ সুন্দর ফুটবলের প্রেমে পড়তে বাধ্য হতো। ছোট ছোট পাসে গোলকিপার থেকে শুরু হতো বিল্ড আপ। কিন্তু এখন ন্যাচারাল ট্যালেন্ট কমে আর কোচেদের ট্যাকটিক্যাল ইম্প্রোভাইজেশনের কারণে ইউরোপের সাথে ব্রাজিলের ফুটবলকে আলাদা করা যায় কমই। প্রতি বিশ্বকাপের আগেই হেক্সা হেক্সা শব্দে 4-5 শয়লাম, কিন্তু অনেকের কাছেই সেটা এখন গুরুত্বহীন। তবে একজন সেই বিশ্বাস জাগাচ্ছেন, কার্লো আনচেলত্তি, যা কোনোদিন আজ পর্যন্ত হয়নি। একজন বিদেশি কোচ ট্রফি জেতাচ্ছেন কোনো দেশকে। আনচেলত্তি কি পারবেন আবার সেই ব্রাজিলকে তাদের হারানো সিংহাসন ফিরিয়ে দিতে? প্রায় 1.5 মাসের ঘাম ঝরানো এই ইভেন্ট শেষে উত্তরটা হয়তো পাওয়া যাবে, কিন্তু সেলেসাওদের এই লম্বা সময়ের ট্রফি খরা এবারই প্রথম নয়। 1970 সালের পর 94-এ আবার যখন জিতেছিল, তখনও সময়ের ব্যবধান ছিল 24। এই যে 24 বছরের মিলটা সবাই মেলাচ্ছে, সেটাকে বাস্তব করতে মাঠের হিসাবটা মেলাও তো দরকার। প্রথম প্রশ্ন, এই ব্রাজিল কেমন? আনচেলত্তির আন্ডারে সেলেসাওরা খেলছে অনেক বেশি ফ্লেক্সিবল আর স্মার্ট ফুটবল। মানে সবাই পজিশন বদলায়, কুইক মুভমেন্ট করে জায়গা তৈরি করে। নেইমার হাফ ফিটও কিনা তা আমরা অনেকেই জানি না। বাকি যারা মিডফিল্ডে আছে, তারা কি ব্রাজিলের লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের মিডফিল্ডের সাথে যদি তুলনা করি, কোনোভাবে আসে? রিভালদো, রোনালদিনিও, জুনিনিও কিংবা 94 দুঙ্গা, বেবেতো, লিওনার্দো? কোনোভাবেই না। এমনকি 2022 বিশ্বকাপেও ব্রাজিল ছিল ফিফার টপ র্যাঙ্ক দলগুলোর একটা, কিন্তু তারা শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে গিয়ে বাদ পড়ে যায়। আর এবার 2026 বিশ্বকাপে তারা আসছে ফিফা র্যাঙ্কিং এর 6 নম্বর দল হিসেবে, যা ব্রাজিলের ইতিহাসেই বিশ্বকাপের আগে সবচেয়ে লোয়েস্ট র্যাঙ্কিং। অর্থাৎ চাপ আছে, প্রত্যাশা আছে, কিন্তু আগের মতো অটোমেটিক ফেভারিটের সেই তকমাটা আর নেই। তবে এর মধ্যে দুটো আশা জাগানিয়া ব্যাপার আছে। এরকম স্ট্রাগল ক্যাম্পেইন করেই তারা 2002 বিশ্বকাপে জিতেছিল, আর এবার নেইমার থাকবে না করেও শেষ পর্যন্ত দলের সাথে এসেছে। ইনজুরি রিকভারি করে খেলতে পারলে সেটা ব্লেজিং। আর গত 2-2.5 বছর নেইমারকে ছাড়াই খেলতে শিখে গেছে সেলেসাওরা। এবার সামনে এগিয়ে যাওয়ার পালা। কিন্তু সমস্যা হচ্ছে টিম ব্যালেন্স। সেটা আবার আশীর্বাদও। কেন, সেটা একদম শেষে বলবো। ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের আক্রমণ ভাগ। এই দলে এমন অনেক প্লেয়ার আছে যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। গোল করা বা সুযোগ তৈরি করা, এটা তাদের জন্য বড় সমস্যা হওয়ার কথা না। কিন্তু দুর্বলতাও তো আছে, তাই না? বড় দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি বয়সী 28.65 বছর নিয়ে তারা গেছে বিশ্বকাপে। 11 জন প্লেয়ার 30 পেরিয়ে। টিমটা এখন পুরোপুরি স্টেবল না। মিডফিল্ড ডেপথ নিয়েও প্রশ্ন আছে, যদিও কিছু নতুন প্লেয়ার এসেছে যারা এখনো প্রুভেন না। একে তো বয়স হয়েছে ফাবিনিও, কাসেমিরোদের। লুকাস পাকেতার স্ট্যান্ডার্ড ফল করেছে, তবে ব্রুনো গিমারেশ, তার থাকাটা একটা ব্লেজিং। ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ফ্রন্ট লাইন। সেখানে আছে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, মাতিউস কুনিয়া, সঙ্গে এন্ড্রিক, ইগোর থিয়াগোরা, যারা জায়গা বদলে অপোনেন্টের ডিফেন্সে হুটহাট হানা দিতে পারে। খেলোয়াড়রা সব সময় জায়গা বদলায়, কেউ মাঝখানে আসে, কেউ উইংয়ে যায়। ব্রাজিলের অ্যাটাকিং থার্ডে এত বেশি অপশন। আনচেলত্তির শুরুর দিকে কিছু ম্যাচে ব্রাজিল 4-2-4 ফরমেশনে খেলেছে, যেখানে অনেক সময় মিডফিল্ড ফাঁকা হয়ে যেত। এই কারণে ডিফেন্স আর অ্যাটাকের মধ্যে একটা গ্যাপ তৈরি হতো। তাই বিশ্বকাপে আনচেলত্তি হয়তো 4-3-3 বা 4-2-3-1 এই ফরমেশনে যাচ্ছেন, যাতে মিডফিল্ডটা আরেকটু বেশি কন্ট্রোলে থাকে। তবে ব্রাজিলের ইন পজিশন ফরমেশনটা বেশি সারপ্রাইজিং। বল থাকলে তারা প্রায় সময় খেলছে একটা 3-2-4-1 সিস্টেমে, একজন স্ট্রাইকারকে সামনে রেখে। পেছনে 3 জন ডিফেন্ডার থাকে, মাঝখানে 2 জন মিডফিল্ডার, আর সামনে 4 জন অ্যাটাকিং প্লেয়ার সব সময় প্রেস করতে থাকে। এই সিস্টেমে সবচেয়ে কি রোল প্লে করছে মিডফিল্ডার ব্রুনো গিমারেশ। সে বল প্রোগ্রেশনে যেমন অবদান রাখে, অপোনেন্ট ডিফেন্সের গ্যাপ এক্সপ্লয়েট করে। মিডফিল্ডে কাসেমিরো, ব্রুনো গিমারেশ অটো চয়েস। অপোনেন্টের বিল্ড আপের শুরুতেই সেলেসাও ফরওয়ার্ডরা ওভারলোড হয়ে থাকে প্রতিপক্ষের হাফে। উদ্দেশ্য বল দ্রুত রিকভার করা এবং কুইক কাউন্টার অ্যাটাকে যাওয়া। লেফটে ভিনি ফিক্সড, লুকাস পাকেতা কিংবা মাতিউস কুনিয়া যদি সেন্ট্রাল মিডফিল্ডের রোলে থাকেন, রাফিনিয়া থাকবেন রাইট উইংয়ে। আর রাফিনিয়া মাঝে শুরু করলে রাইট উইংয়ে থাকতে পারেন লুই এনরিকে। লোন স্ট্রাইকার দেখা যেতে পারে ইগোর থিয়াগো কিংবা এন্ড্রিককে।
তবে কুনিয়াকে আবার একমাত্র ফরওয়ার্ড হিসেবেও খেলাতে পারেন আনচেলত্তি, যা তার ক্যাপাবিলিটি। এই 34-এও কাসেমিরো অসাধারণ। কাসা শুধু ডিফেন্সিভ মিডফিল্ডারই না, বরং সেট পিসেও বড় হুমকি। এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কর্নার বা ফ্রি কিকে সে এক গাদা গোল করেছে, আর শুধু কাসেমিরোর কারণেই ব্রাজিল সেট পিসে খুবই ভয়ঙ্কর হয়ে উঠছে। কিন্তু যদি তাকে একা পুরো মিডফিল্ড হ্যান্ডেল করতে হয়, তাহলে তার জন্য চাপটা অনেক বেড়ে যাবে। রোমারিও, রোনালদোদের সাথে হয়তো তুলনা করব না, তবে ব্রাজিল যদি বিশ্বকাপে ভালো কিছু করতে চায়, তবে ভিনিসিয়াস জুনিয়রকে ওদের লেভেলের পারফরমেন্স করতে হবে। আমার বিশ্বাস ওর ওই ক্যালিবার আছে। হয়তো আপনারাও একমত, শুধু মাথাটা ঠান্ডা রাখতে হবে। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস ব্রাজিলে আবার প্রোডাক্টিভ রোল। যদি কখনো তাকে সেন্টার ফরওয়ার্ডের পজিশনে খুঁজে পান, সময় মতো আবার লেফট উইংয়ে ফিরে যেতে দেখবেন। ডিফেন্ডারদের টেনে ফরওয়ার্ডদের জন্য জায়গা তৈরিতে ব্যস্ত। ড্রিবলিং, স্পিড আর ওয়ান সিচুয়েশনে ভিনির স্কিল ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র। সবচেয়ে বড় কথা, খ্যাপাটে ভিনিসিয়াসকে কন্ট্রোল করে ওর থেকে সেরাটা বের করে আনার ক্ষমতা এই আনচেলত্তিরই আছে। স্যার অ্যালেক্স ফার্গুসনের বিখ্যাত উক্তিটা মনে আছে তো? অ্যাটাক উইন্স ইউ গেমস, ডিফেন্স উইন্স ইউ টাইটেলস। সত্যি বলতে ডিফেন্সিভ দিকেও ব্রাজিল এখন অনেক বেশি কম্প্যাক্ট। গোলে অ্যালিসন, গ্যাব্রিয়েল আর মার্কিনিওস সেন্টার ব্যাক, এই ট্রায়ও মিলে একটা দৃঢ় রক্ষণ দুর্গ তৈরি করে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পেনাল্টি মিসটা বাদ দিলে গ্যাব্রিয়েল মাগালিয়েশ দুর্দান্ত এক সিজন কাটিয়েছেন ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনালের হয়ে, আর মার্কিনিওস এই দলের অবিসংবাদিত নেতা। আলেক্সান্দ্রো, দানিলোদের বয়স হয়েছে সত্য, কিন্তু এরা কোনোদিনও কাফু কার্লোসদের স্ট্যান্ডার্ড তো দূর। অপশন থাকলে এবার ব্রাজিল ফুল ব্যাক হবারও কথা ছিল না। দানিলো যদি ফেল করে, এই বানিয়ে সেক্ষেত্রে অপশন রাইট ব্যাকে, আর আলেক্সান্দ্রো রিপ্লেসমেন্ট হতে পারেন দানিলো সান্তোস। যদি অনেক স্টার থাকেও টিম হয়ে খেলতে হবে, এই ফিলোসফি দুঙ্গাতিতের ব্রাজিলের সঙ্গে আনচেলত্তির দলের পার্থক্য। আনচেলত্তির ব্রাজিলের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো উইং রোটেশন। রাইট ফুল ব্যাক ওভারল্যাপ করলে উইঙ্গার ভিতরে রান নেয়, এতে অপোনেন্ট কনফিউজড হয়ে যায়, কে কাকে মার্ক করবে বুঝতেই পারে না। এই জায়গা থেকে ব্রাজিল সুযোগ তৈরি করে। টুর্নামেন্ট শুরুর আগে ভিনিসিয়াস ছাড়া ব্রাজিল অ্যাটাকিং লাইন আপের কারো ফিক্স পজিশন কি, সেটা কোনো অপোনেন্ট এখনো ঠিকঠাক বলতে পারবে না। সব মিলিয়ে ব্রাজিল 2026 বিশ্বকাপে একটা ট্যালেন্টেড কিন্তু একটু আনপ্রেডিক্টেবল টিম হিসেবেই আসছে। কানাডা এবং ইউএস থেকে ওয়ার্ল্ড কাপের ইন্টারেস্টিং ফ্যাক্টস, প্রি এবং পোস্ট ম্যাচ অ্যানালাইসিস এবং আরও অনেক খুঁটিনাটি তথ্য পেতে সামিউল টি2 এই পেজটিতে লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন।